দেখো তারপরে কি বলছে, সকল দুঃখের একটা পার আছে। এই যে তুমি ধরো নাও ওই যে মাছটার জন্য যে ওরা যে যে ওয়েট করে আছে, ঠিক আছে, তো একটা সময় সাথে ঠিক মাছটাকে টোপটাকে খাবে, বা আমরা কিন্তু কিছুর জন্য ওয়েট করে থাকি, অনেকক্ষণ ধরে ওয়েট করে করে মনটা খারাপ হয়ে থাকে, বা কখন আসবো কখন যখন চলে আসবো তখন কি একটা মনের মধ্যে একটা আলাদা খুশি আসে। সেটাই বলছে যে সকল দুঃখের একটা পার আছে। তখন সহসা জাহাজে হতে প্রায় 2 হাত দূরে বৃহৎ বিস্তীর মশকের আকার কি একটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙ্গর রব চুপচুপ ছেলের দল, মানে কি বলছে, বিস্তীর মশকের আকার মানে একটা বিশাল বড় কিছু একটা ভেসে উঠলো, ঠিক আছে, সেটাই বলছে। সঙ্গে সঙ্গে সবাই দেখবে যারা দেখে উৎসবে কিন্তু চিৎকার করছে, ওই আসছে হাঙ্গর বলছে চুপচুপ ছেলের দল। কে বলছে এটা বলতো? কইছিল লোকেরা। কারণ দেখবা মাছ ধরতে গেলে কি চুপচাপ থাকতে হয়, আর যদি চুপচাপ না থাকো তাহলে কি ছিপে কিন্তু মাছটা ধরা পড়ে না, মাছ পালিয়ে যায়। বলছে চুপচুপ ছেলের দল, হাঙ্গর পালাবে। বলি ওহে সাদা টুপিগুলো একবার নামাও না, হাঙ্গরটা যে ভটকে যাবে, ঠিক আছে। এবার ধরো না জলাতলতা দেখতে পাবে তো, হয়তো তোমার ওই টোপটা খেতে এসে যে অনেক লোক আছে উপরে, তখন হয়তো না খেয়ে পালিয়ে গেল সে, ঠিক আছে, ভটকে যাবে না, ভয় খেয়ে যাবে। ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তাবৎ সেই হাঙ্গর লবণ সমুদ্র জন্মা বর্ষি সংলগ্ন শরীরের মাংস তালটি উদরাগ্নি ভস্মাবশেষ করার জন্য পাল ভরে নৌকার মতো শো করে সামনে এসে পড়ল, ঠিক আছে। দেখো আমি আবার পড়ছি লাইনটা, যে যখন কর্ণকুহরে প্রবেশ করছে, মানে কর্ণকুহরে বলতে কানের মধ্যে আওয়াজটা করছিল, সেই সময় একটা লবণ সমুদ্র জন্মা, মানে সমুদ্রের জল কি হয়, লবণ হয়, ঠিক না, লবণাক্ত প্রচণ্ড। তো বলছে বর্ষি সংলগ্ন, বর্ষি সংলগ্ন বলতে বর্ষির আশেপাশে ঘোরাফেরা করছে, হ্যাঁ, শরীরের মাংস তালটিকে উদাহরণ করতে আসলো। উদাহরণী বলতে কি বলতো, খেতে, ভক্ষণ করা, উদাহরণী মানে ভক্ষণ করা, খেতে আসলো, ঠিক আছে। ভস্মাবশেষ করার জন্য পাল ভরে নৌকার মতো শো করে সামনে এসে পড়লো। আর 5 হাতে এইবার হাঙ্গর মুখ টোপে এসে ঠেকেছে, মানে 5 হাত দূরেই আমার টোপটা আছে, পাশাপাশি মানে ঘোরাফেরা করছে। সেই ভীমপুচ্ছ একটু হেললো, সোজা গতি চক্রাকারে পরিণত হলো, মানে হেললো মানে কি, তোমার হচ্ছে টোপটাকে আগে দেখবে সহজে কিন্তু এসে মাছেরা বা যে কোনো শিকার মানে হিংস্র পশুরা কিন্তু চট করে শিকার করে না, তার আগে ভালো করে পর্যবেক্ষণ করে, ঠিক আছে, যে তাকে খেতে গেলে তার কোনো সমস্যা হতে পারে নাকি, ঠিক আছে। যখন ভালো করে পর্যবেক্ষণ করে দেখবে যে খেতে গেলে কোনো সমস্যা নেই, তখন গিয়ে তাকে কিন্তু শিকার করে, ঠিক আছে। তো সেরকমই তোমার জলের মধ্যে তার আগে পর্যবেক্ষণ করছে শার্ক মাছটা, ঠিক আছে, বা হাঙ্গর মাছটা পর্যবেক্ষণ করছে যে ওকে খেতে গেলে কোনো সমস্যা আছে না, তখন দেখলে জানা কোনো সমস্যা না, তখন গিয়ে তারপরে গিয়ে কিন্তু সেটাকে ভক্ষণ করে, ঠিক আছে, হ্যাঁ। আর একটা পুচ্ছ বাঁকলো, আর সেই প্রকাণ্ড শরীরে বর্ষি মুখ দাঁড়ালো, মানে ওই যে পর্যবেক্ষণ করছে যেটা বলছে। তারপরে বলছে আবার শো করে আসছে, ওই হা করে বড়শি ধরে বলছে হা করে বড়শি, মানে যে টোপটা ফেলেছে সেই টোপটাকে। আবার সেই পাপলেজ নড়ল, আর হাঙ্গর শরীর ঘুরিয়ে দূরে চললো, ঠিক আছে, ভালো করে মানে পর্যবেক্ষণ করছে ওকে খেতে গেলে কোনো সমস্যা হবে কি হবে না, ঠিক আছে। খেতে যাবে আবার একটু সরে গেল, ঠিক আছে, এই জন্য বলছে আর হাঙ্গর শরীর ঘুরে চললো। আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হা করছে, ওই টোপটা মুখে নিয়েছে, এবার ওই চিতিয়ে পড়লো, হয়েছে টোপ খেয়েছে টান 40-50 জনের প্রাণপণে টান, ঠিক আছে। এরকম করতে করতে তোমার কি হাঙ্গর টোপটাকে কেবল মুখটা মানে টোপে মুখ দিয়েছে, আর ওই সময় কী করেছে 40-50 জন মিলে টানছে। তার মানে কি, তাহলে ভাবো 40-50 জন মানে টানছে, মানে তাহলে হাঙ্গর মাছটা তাহলে কত বড় হতে পারে, ঠিক আছে। কি জোর মাছের, কি ঝটাপট, মানে ঝাপটাচ্ছে, জলের মধ্যে ঝাপটায় না মাছ, হ্যাঁ, কি টান জল থেকে ওই উঠলো, ওই যে জলে ঘুরছে, আবার চিতুচ্ছে, টান চিতে মানে কি দেখবা পাল্টি খায়, যে মাছ ধরা পড়লে দেখবা এই বড়শির মধ্যে বা দামনের মধ্যে যদি ধরা পড়ে তো মাছ আগে পাল্টি খায়, চট করে কিন্তু তাকে তোমার হচ্ছে তোমার ধরা যায় না, আগে ভালো করে ছটপটাচ্ছে, ঠিক আছে, জলের মধ্যে। যা টোন খুলে গেল, ঠিক আছে, মানে টোপটা খুলে গেল, হাঙ্গর পালালো। তাই তো হে
তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে? যে চিতিয়েছে উপযুক্ত শিক্ষা দিলে না কিনা তা খবর পাইনি। মুদ্রা হাঙ্গর তো চৌচা, আবার সেটা ছিল বাঘের মতো কালো কালো ডোরাকাটা। ঠিক আছে, তাহলে বাঘা বলছে, তার মানে কি? কোন শার্ক ছিল? আমি আগেই বললাম টাইগার শার্ক, তোমাদের বর্ণনা দিয়েছিলাম যে বাঘের গায়ে যেমন ডোরাকাটা থাকে, সেরকম ওই শার্কের গায়েও ডোরাকাটা হলুদ কালো দাগ থাকে, ওই জন্য টাইগার শার্ক। ওই জন্য বলছে যে বাঘের মতো কালো কালো ডোরাকাটা। যা হোক, বাঘা বর্ষি সুন্নিধ পরিত্যাগ করার জন্য আরকাটি রক্তচোষা অন্তদ্বন্দ্বে। ঠিক আছে, এই যে আরকাটি রক্তচোষা বলছে, এরা কিন্তু কি বলতো, বললাম না এর আগে, তোমার ঘটনাটা আমি বলিনি। যাই হোক, আগের দিন বুঝিয়েছিলাম, ওরা কিন্তু শিকার দেখিয়ে দেয়। তো যাই হোক, হাঙ্গর বলছে যে ওখান থেকে বসে ছেড়ে পালালো। এবার আরকাটি মাছকে বা রক্তচোষাকে কি বলেছে না বলেছে আর কিছু বলেনি, অন্তদ্বন্দ্বে বলছে। ঠিক আছে, কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাপড়া মুখ চলে আসছে। ঠিক আছে, এবার দেখো, ওই যে পালিয়ে গেল, সেটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই বলছে লেখক বা প্রবন্ধকার। ঠিক আছে, মানে দেখবে সে মাছ ধরতে গেলে কি অনেক সময় কি মাছ কি পালিয়ে যায়, টোপ থেকে পড়ে যায়। ঠিক আছে, সেটা দিয়ে কি মন খারাপ করলে চলবে কি? আবার ধরানো টোপ পেলো, আবার কি মাছটা তাহলে কি ধরা পড়ে, সেটাই বলছে। দেখো, তারপরে কি বলছে দেখো, যে এখানে আবার বলছে দেখো, যে একটা মাছ যদি পালিয়ে যায়, আবার আর একটা মাছ চলে আসে, সেরকমই বলছে যে ওই আরেকটা আসছে। ওই যে বলছে প্রকাণ্ড থ্যাবড়া মুখ চলে আসছে। আহা, হাঙ্গরের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। হাঙ্গরের মাছটা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। আর যদি কথা বলতে পারতো, তাহলে তাকে বলে দিত ওখানে যাস না রে, তাহলে আমার যে অবস্থা হয়েছে তোর অবস্থা সেই সেম রকমই হবে। ওই যে বলছে নইলে বাঘা নিশ্চিত পেটের খবর দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলতো, দেখো হে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুস্বাদু, সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। ঠিক আছে, ওকে সাবধান করতে হচ্ছে। দেখো যে ওখানে একটা প্রাণী এসছে, তার মাংসের গন্ধ খুব সুন্দর, তার মাংস খেতে খুব টেস্ট, কিন্তু তার হাড় প্রচণ্ড শক্ত। ঠিক আছে, ইত্যাকার হাঙ্গরগিরি করেছি, মানে এতকাল হাঙ্গরগিরি মানে শিকার করেছে, এতকাল শিকার করেছে কত রকম জানোয়ার, জ্যান্ত মরা আত্মরা উদরস্থ করেছি, মানে জ্যান্ত হোক মরা হোক আত্মরা হোক সবকে খেয়েছে, সব খেয়ে নেয়। ঠিক আছে, উদরস্থ মানে খেয়েছে, পেট কথা বলছে, উদর মানে পেট। ঠিক আছে, কত রকম হাড়গোড়, ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখন, মাখন, মানে যেগুলো খেয়েছে, যে হাড়গুলো খেয়েছে সেগুলো সব মাখন, এই এতই শক্ত হাড়। ঠিক আছে, এই হাড়ের কাছে অন্যান্য হাড়গুলো যেগুলো খেয়েছে। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে, বলে একবার সেই আকটি বিদেশ বিস্তৃত মুখ ব্যাদান করে আগন্তুক হাঙ্গরের অবশ্যই দেখাতো, মুখটা হা করে দেখাতো, দেখো আমার এই যে মাংসটা খেতে গিয়ে বা হাড়টা খেতে গিয়ে আমার মুখের অবস্থা কী হয়েছে। ঠিক আছে, এই দাঁত মুখ সব ভেঙে গেছে। ঠিক আছে, বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত ব্যাদান করে আগন্তুক হাঙ্গরকে অবশ্যই দেখাতো, মানে যে আঙুরটা যাচ্ছে আর একটা আসছে তাকে দেখাতো। সেও প্রাচীন বয়স, সুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুজম ভিটকির পিলে, ঝিনুকের ঠান্ডা সুরা ইত্যাদি সমুদ্রজ মহাঔষধির কোনোটা ব্যবহারের উপদেশ দিতই। যেমন আমরা কেটে গেলে যেমন আমরা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি, সেখানে এটা লেখক কিন্তু একটু ব্যঙ্গ করে বলেছেন যে তুমি এই জিনিসগুলো খাও, তাহলে তোমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যখন ওইসব কিছুই হলো না, তখন হাঙ্গরদের অন্তত ভাষার অভাব, মানে জঙ্গল মানে কি কথা বলতে পারে না, নতুন ভাষা আছে, কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না, কিন্তু থাকেও নতুন ভাষা কথার মধ্যে কথা চলে না।
অতএব যতদিন না কোনো প্রকার হাঙ্গরের অক্ষর আবিষ্কার হচ্ছে ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। ঠিক আছে। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের মতো ধাঁচ পেয়েছে। দেখো এখানে দেখো মানুষ কি সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে স্বার্থপরকে মানুষই। তো মানুষের বৈশিষ্ট্য আছে, হয়তো তুমি বিপদে পড়লে, এবার হয়তো আরেকজন সেই সেম বিপদে পড়তে যাচ্ছে, ঠিক আছে। বা একটা মানুষ বিপদে পড়লো কিন্তু বুঝেছে যে বিপদে কতটা কষ্ট, ঠিক আছে। সেরকম দেখতে পাচ্ছে যে আরেকটা মানুষ বিপদে পড়েছে, তখন হয়তো মনে মনে বলছে যে কী বলতো, আমি তো বিপদে পড়েছি, আমি যে কষ্টটা পেয়েছি, এবার যা তুইও কষ্টটা পা। কেন বলতে হবে তোকে আগে, আমি তোকে কেন সাবধান করবো, ঠিক আছে। তুই যা তুই গিয়ে তুইও গিয়ে এই কষ্টটা বোধ কর, তাহলে বুঝবি, ঠিক আছে। স্বার্থপর বলেই তো এই কথাটা। আর যদি ভালো হতো তাহলে কী হতো, তোমার হতে বলে দিত যে এখানে গেলে সমস্যা হয়ে যাবে। ওই জন্য বলছে অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাঁচ পেয়েছে, হয়েছে মানুষের হয়তো স্বার্থপর হয়ে গেছে, মানুষের ঘেঁষা হয়েছে, ঠিক আছে। যেমন বাঘে পেলে কি মানুষকে ছাড়ে না হাঙ্গর, আর হাঙ্গরকে মানুষ বাঘে যদি পায় তাহলে কি সেটাকেও ছাড়ে না, ঠিক না। তো দেখো, তাই থ্যাবড়াকা আসল খবর কিছু না বলে মুচকে এসে ভালো আছে তো ভাই বলে সরে গেল। যা তুই যা ভালো আছে ভাই, যাও ওখানে খুব খাবারটা ভালো আছে, তুমি যাও দেখিয়ে যাও, ঠিক আছে। আমি একাই ঠকবো কেন, তুমি ঠকো বাবু, তারপর দেখো কেমন লাগে, ঠিক না। আমি যেটা বললাম, দেখো এখানে খুব সুন্দর প্রবাদ আছে। আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়া পাছু পাছু যান গঙ্গা, সঙ্গধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে চলছেন পাইলট ফিস, আর পাছু প্রকাণ্ড শরীর নিয়ে আসছেন থ্যাবড়া, তার আশেপাশে নৃত্য করছেন হাঙ্গর চোষা মাছ। ওই যে ছোটো ছোটো মাছগুলো যেমন গায়ে মাছের তোমার হচ্ছে হাঙ্গরের গায়ের সাথে লেগে থাকে, ঠিক আছে। এখানে দেখো একটা প্রবাদ আছে, যে ভগীরথের 60,000 পূর্বপুরুষ কিন্তু কি বলতো, তোমার যে পূর্বপুরুষ যে মারা গিয়েছিল, অধিশাপে মারা গিয়েছিল, তাদের আত্মা কিন্তু শান্তি পায়নি, ঠিক আছে। তো এখানে একটা ঘটনা আছে যে তাদের আত্মার শান্তি পাওয়ার জন্য কিন্তু ভগীরথ তপস্যা করবে, ঠিক আছে। কী করে তার আত্মার শান্তি পাওয়া যায়, তখন কী করে বলো তো, প্রথমে তপস্যা করার পরে ব্রহ্মাজিকে সন্তুষ্ট করতে পারে, সন্তুষ্ট করতে বলে। তো যাই হোক, তিনি ধ্যান করে কিন্তু ব্রহ্মাজিকে সন্তুষ্ট করেন। ব্রহ্মাজি বলে যে এই যে তোমার 60,000 যে পূর্বপুরুষ আছে, আমাকে এর আত্মার শান্তি বা একে পরলোকে পাঠানোর জন্য, স্বর্গলোকে পাঠানোর জন্য একজনই সে পারে, সে হচ্ছে গঙ্গা, ঠিক আছে। আর তোমাকে গঙ্গাকে যদি পৃথিবীতে অবতরণ করতে হয়, তাহলে তোমাকে শিব ঠাকুরকে প্রসন্ন করতে হবে, ঠিক আছে। তাহলেই সম্ভব, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন কী করে ভগীরথ, তখন শিব ঠাকুরের উপাসনা করে, ঠিক আছে। ও আরেকটু বলি তোমাদের, যে গঙ্গা ছিল কি, গঙ্গা হচ্ছে ওই যে কবচ কুণ্ডলী হয় না, ব্রহ্মার কবচ কুণ্ডলীর মধ্যে ছিল। আমি এখানে একটু আলাদা রকম বলেছি। তো তোমার হচ্ছে কবচ কুণ্ডলী থেকে যে যখন গঙ্গা যে পৃথিবীতে আমাদের ধরাধামে, ঠিক আছে, ধরাধামে যখন অবতরণ করবে, তো তার তো প্রচণ্ড শক্তি, ঠিক আছে। তো যদি গঙ্গার যে শক্তি নিয়ে যদি আমাদের পৃথিবীতে আসে, তাহলে কিন্তু কী বলতো, গোটা পৃথিবী ভেসে হাহাকার লেগে যাবে, ঠিক আছে। এই জন্য কিন্তু কী বলতো, একমাত্রই কি এই গঙ্গাকে ধারণ করতে পারে কে, শিব ঠাকুর। যদি শিব ঠাকুরকে যদি ব্রহ্মাদেব বলে দেয় শিব ঠাকুরকে প্রশ্ন করতে পারো, তাহলে তোমার সেই সমস্যা দূর হয়ে যাবে। তখন ভগীরথ তোমার কি বলে, তখন শিব ঠাকুরের আমার উপাসনা করতে শুরু করে এবং শিব ঠাকুরকে প্রসন্ন করে। তখন শিব ঠাকুর তার জটার মাধ্যমে, তোমরা দেখেছো সিরিয়ালে, গঙ্গাকে ধারণ করে এবং তার জটার মধ্যে থেকে গঙ্গা বেরিয়ে আসে, ঠিক আছে। তো এখানে ঘটনাটা এখানে আবার শেষ হয়নি, গঙ্গা বেরিয়ে এসে এবার যেহেতু গঙ্গা তোরা পৃথিবীর রাস্তাঘাট চিনে না, যে তার পূর্বপুরুষ কোথায়, তারা পূর্বপুরুষগুলো আছে, অস্থি আছে, অস্থির সংস্পর্শ হলে তো সে তো স্বর্গে পৌঁছাবে। তো সেটা তো তোমার হচ্ছে ভগীরথ বলছে গঙ্গা জানে না, তো গঙ্গাকে রাস্তা দেখায় হচ্ছে
তোমার হচ্ছে ভগীরথ। ওই যে শঙ্খ বাজাতে বাজাতে ভগীরথ গঙ্গাকে রাস্তা দেখাতে চলে আসে, এবং ভগীরথ আগে যায় আর পিছনে যায় তোমার হচ্ছে গঙ্গা। এখানে কাহিনী আরও আছে, যা ওগুলো বললে না, তোমাদের যেটা টপিক সেটাই আমি বলি। দিয়ে আস্তে 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 যখন আমাদের এই যে মুর্শিদাবাদের কাছে যখন আসে, তখন ঠিক তোমার গঙ্গার কিন্তু দিকভ্রষ্ট হয়ে যায়। মানে সকালবেলায় পদ্মা ঋষি পদ্মা, ঠিক আছে, তোমার ভোরবেলায় স্নান করে ঋষিরা স্নান করতে আসে, এবং ভগীরথকে ভেবেছিল সেই ওই পদ্মা ঋষিকে ভেবেছিল গঙ্গা, যে গঙ্গা কী ভেবেছিল যে ওটাই হচ্ছে ভগীরথ। আর তখন ভগীরথের অনুসরণ না করে ওই পদ্মা ঋষির অনুসরণ করতে শুরু করে, ঠিক আছে। বেশ কিছু যাওয়ার পরে তোমার কী বলতো, গঙ্গা দেবী বুঝতে পারেন যে এটা ভগীরথ নয়, এটা কে, এটা হচ্ছে তোমার পদ্মা ঋষি। তখন কি করে, তার দেখা হচ্ছে গঙ্গার তো প্রচণ্ড স্রোত, ঠিক আছে, প্রচণ্ড তার গতি, বিশাল তার জলরাশি, ঠিক না, সেই জলরাশিকে আবার পিছনে নিয়ে যাওয়া সম্ভব না। তখন কী করে, ওখান থেকে একটা ক্যানেল বের করে দেয় ভগীরথের দিকে। তখন ওই যেটা ক্যানেল বেরিয়ে হয়ে যায় সেটা হচ্ছে ভগীরথ, আর যেটা পদ্মার পিছন চলে যায় পদ্মা, সেটার নাম হয়ে যায় পদ্মা নদী, বুঝতে পারলে। তো সেরকমই ওই এই যে বললো না যে আগে যান ভগীরথ শঙ্খ বাজে, পাশে যান গঙ্গা, শঙ্খধ্বনির মতো শোনা যায়, কিন্তু আগে চলে পাইলট পিস, আর পাশে যায় প্রকাণ্ড শরীরের নাড়িয়ে আসছেন থ্যাপড়া। তো এখানে কি বলতো, ওই পাইলট পিস হচ্ছে ভগীরথ, আর থ্যাপড়া যে হাঙ্গর সেটা হচ্ছে গঙ্গা, ঠিক আছে। এইরকম উপমা, দেখো কত সুন্দর করে উপমা দিয়েছে। দেখো তার আশেপাশে নৃত্য করছেন হাঙ্গর চোষা মাছ, ঠিক আছে। আহা ও লোভ কি ছাড়া যায়, ঠিক আছে। দেখো 10 হাত দড়িয়ার ওপর ঝিকঝিক করে তেল ভাসছে। দেখবে শোরে মাংসর কি হয়, শোরে মাংস হচ্ছে তোমার চর্বি প্রচণ্ড, তো তার একটা সেন্ট আছে, আর চর্বিটার তেলটা ভাসছে জলের মধ্যে, হ্যাঁ সেটাই বলছে। দেখো আর খুশবু কত দূর ছুটেছে তা ফেবরাই বলতে পারে, ঠিক আছে। আর বিশেষ করে শাক মাছদের এমন সেন্সার থাকে তাদের, যে শিকার তারা 2 কিলোমিটার 3 কিলোমিটার থেকে বুঝতে পারে যে এখানে কোনো একটা শিকার আছে, সেন্ট পেয়ে যায় তারা, ঠিক আছে। তাদের সেন্সার এতটাই উন্নত। তার ওপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক জায়গা, ঠিক আছে। আসল ইংরেজি শোরে মাংস কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা, জলের মধ্যে রং বেরঙের গোপী মণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো লাল জর্দা এক জায়গায়, সাদা লাল বলছে, মানে এই দেখলাম মাংস কালারটা কি হয়, লাল, তার লাল হয়, আর কি চর্বিটা সাদা হয় না, সেটা বলছে। আর পরের যেটা লাইনটা বলছে যে এমন মনে হচ্ছে কি বলতো, যে দেখবা ওই যে তোমরা রাসলীলা দেখেছো, যে তোমার হচ্ছে সাদাকে নিয়ে বা গোপী মণ্ডলকে নিয়ে যে রাসলীলা করেছিল, ঠিক আছে। তো রাসলীলাতে কী হতো, সেখানে দেখবা কৃষ্ণ মাঝখানে নাচছে, আর চারিদিক দিয়ে ঘিরে রয়েছে বিভিন্ন গোপীরা, ঠিক আছে। তো এখানে বলছে গোপী মণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে, বা তোমার এখানে হচ্ছে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে কি গোপীরা, এবং দোলনাতে দোল খাচ্ছে কে, কৃষ্ণ, ঠিক আছে। দেখো এবার সব চুপ, নড়চড়ো না, আর দেখো তাড়াতাড়ি করো না, মুদ্রা কাছে থেকো, মানে আর ছিটকা চেঁচাচি করো না, ওই কাছি যে ছিটটা ফেলেছে তার আশপাশে থাকো, যখন টানতে বলবে সেটা করবো, তখন ঠিক তাড়াতাড়ি টেনে নেবো, কিন্তু আওয়াজ করো না, তাহলে আবার পালিয়ে যাবে। ওই বড়শির কাছে ঘুরছে, টোপ মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে যে সত্যি এই টোপটা খাওয়া কোনো রিক্স আছে কিনা। চুপ এবার চিত হলো, ওই যে আর গিলেছে টোপ, গিলতে দাও, ওই যে বলছে কেউ বলছে যে গিলছে টোপ, যে গিলতে দাও, ভালো করে গিলতে দাও, নাহলে কিন্তু আবার পালিয়ে যাবে। তখন থ্যাবড়া অবসর ক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেন চলে যাবে, অমনি পড়লো টান, টোপটাকে গিলে নিয়েছে, চলে যাবে, মাছ যেহেতু খেয়ে নিয়েছে, সেমনি কিন্তু টান পড়েছে, সবাই মিলে টান দিয়েছে। বিস্মিত থ্যাবড়া মুখ ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে উল্টে উৎপত্তি। যে বড়শি একবার যদি গেতে যায়, তার যত তুমি ঝাপটাবা তত কিন্তু বড়শি কি গেতে যায়, সেরকমই ওই তোমার হাঙ্গর মাছ যে তোমার ঝেড়ে ফেলতে গেলো, উল্টে আরও বিপদ হলো, আরও বেশি করে গেতে গেল।
হাঙরের মুখে বড়শিটা। হ্যাঁ, ওই যে উল্টো উৎপত্তি। বড়শি গেল বিধে, আর উপরে ছেলে বুড়ো জোয়ান দে টান, কাছি ধরে টান দে, ওই হাঙ্গর মাথাটা জল ছড়িয়ে উঠলো টান দে, ওই যে প্রায় আধখানা হাঙ্গর জলের ওপর, বাপ কি মুখ, ওই যে সবটাই মুখ আর গলা হে টান, সবাই জল ছাড়িয়েছে। মানে এত বিশাল, তার মুখটা বিশাল বড়। শার্কের মাছে দেখবে মুখটা বিশাল বড় হয়, যে শরীরের থেকে মুখটাই বড়। ঠিক আছে, দেখো তারপরে বলছে, দেখো বলছে ওই হাঙ্গরের মাথা জল ছড়িয়ে উঠলো টান বাই টান, ওই যে প্রায় আধখানা হাঙ্গর জেলের ওপর, বাপ কি মুখ। এই যে সবটা মুখ আর গলা হে টান, ওই সবটাই জল ছাড়িয়ে, ওই যে বড়শিটা বিঁধেছে ঠোঁট এপর ওপর টান, মানে বড়শিটা বেঁধেছে ঠোঁটের ওপর এপর ওপর হয়ে গেছে হাঙ্গর মাছের। ঠিক আছে, থাম থাম, ও আরো পুলিশ বাজি, ওই ল্যাজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে তো এত বড় জানোয়ার টেনে তোলা দেয়। এত বড় যে মাছ সেটাকে টেনে তোলা দেয়। দেখো 40-50 জন মিলে টানছে, তাহলে কত বড় মাছ তুমি ভাবো। সাবধান ভাই, সাবধান হয়ে ভাই, এই ল্যাজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। তো মানুষ তো করছা, ঘোড়ার ঠ্যাং লেজের ঝাপটা যদি জোরে লাগে তো ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়, তাহলে মানুষের কি ছাড়। ঠিক না, মানুষ তো ধরে না, মানুষের কয়টা টুকরো হবে কে জানে। আবার টান, কি ভারী হে, ও মা ও কি, তাই তো হে, হাঙ্গরের পেটের নিচে দিয়ে ও ঝুলছে কি, ও যে নাড়িভুড়ি। দেখো এতটাই ভারী মাছ, এতটাই বড় মাছ, তার নিজের ভরে নিজের নাড়িভুড়িটাই বেরিয়ে গেছে। দেখে, ঠিক আছে, ওই যে রক্তের ফোয়ারা হে। হ্যাঁ, আর কাপড়ের মায়া করলে চলবে না, যদি মাছটাকে ধরতে হয় কাপড়ের মায়া চলবে না, রক্তের ফোয়ারা পড়ছে গায়ে মাখুক, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, টান, এই এলো, বলছে এই এলো, এইবার জাহাজের উপর ফেলো ভাই, হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেরে এক কামড়ে একটা হাত ওয়ার, লেজ সাবধান। বলছে মুখ আর হাত লেজ থেকে সাবধান, একটা যদি ঝাপটা মারে তাহলে খুব অবস্থা খারাপ হবে, আর যদি মুখের সামনে ধরলে একদম টুকরো টুকরো হয়ে যাবে। এইবার দড়ি ছাড়, ধূপ বাবা, কি হাঙ্গর, কি ধপাস করে জাহাজের উপর পড়লো। বড় জিনিস পড়লে কি বিশাল বিশাল জোরে আওয়াজ হয়, ঠিক না, ওই যে কাঠের উপরে ফেললো, ধপাস করে আওয়াজ হলো। ঠিক আছে, সাবধানের মান নেই, ওই কড়ি কাঠ খানা দিয়ে ওর মাথায় মারো। ঠিক আছে, বড় মাছ ছটফট করছে, কারো ক্ষতি করে দিতে পারে, আর মাছের মাথায় মারলে কি হয়, মাছ সহজে মরে যায়। যে ওই কড়ি কাঠ দিয়ে মাছের মাথায় মারো, তাহলে না মারলে বিপদ আছে। ঠিক আছে, কড়ি কাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙ্গর মাথায়, আর মেয়েরা আহা কি নিষ্ঠুর, মেরো না ইত্যাদি। দেখো, ঠিক আছে, ওই যে ফৌজি সাহেব তখন কী করলো, তোমার ওই যে ওই রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়ি কাটে দুম দুম করে মারতে লাগলো, আর মেয়েরা বলছে কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কীভাবে মারছে মাছটাকে। হ্যাঁ, মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। ঠিক আছে, যে ওদের কষ্ট লাগছে, মেয়েদের বৈশিষ্ট্য আস কষ্ট লাগছে, আবার সেটাকে দেখতেও ছাড়ছে না। ঠিক আছে, তারপর সে বিভৎস কাণ্ড এখানে বিরাম হোক, কেমন করে সে হাঙ্গর পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙ্গর ছিন্ন অন্ত্র, ভিন্ন দেহ, ছিন্ন হৃদয় হয়ে কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠ টুকরো একরাশ বেরোলো, সে কথা। মানে কীভাবে মাছটাকে কাটা হলো সেটার বর্ণনা দিতে লাগলো। ঠিক আছে, এখন পর্যন্ত সেদিন আমার খাওয়া দাওয়া দফা মাটি হয়ে গেছিল, সব জিনিসই সেই হাঙ্গরের গন্ধে বোধ হতে লাগলো। ঠিক আছে, এইসব দেখে কিন্তু কি বলতো, কার খাওয়া দাওয়া মাটি হয়েছিল, লেখকের বা প্রবন্ধকারের স্বামী বিবেকানন্দ, যে এই যে দেখো যে কেটেছে এত রক্ত এবং গোটা জাহাজটাই মাছ গন্ধ হয়ে গেছিলো, এই জন্য সেদিন তার খাওয়া দাওয়া মাটি হয়েছিল। ঠিক আছে, দেখবা অনেকে যে হয়তো মুরগি বা ছাগল কাটা দেখলো, সে বাড়িতে এসে খেতে পারে না, সেরকমই লেখক করে হয়েছে। সব জিনিসে সেই হাঙ্গরের গন্ধ হতে লাগলো, এ সুয়েজ খাল স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ঠিক আছে, এটা গল্প শেষ। এরপরে আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন হয়, এটা ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো এবারে এই
সুয়েজের বর্ণনা দিবে, সুয়েজ খালের বর্ণনা। এই সুয়েজ খাল স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিনেন্ড লেসেপস নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। ঠিক আছে, ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। খুব ইম্পর্টেন্ট লাইন, দাগ দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো দেখো আমি পড়ছি, দেখো এখান থেকে শর্ট কোশ্চেন আসবে যে ফার্ডিনেন্ড লেসেপস নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেছিল। কে খনন করেছিল? ফার্ডিনেন্ড লেসেপস নামে এক ফরাসি স্থপতি। দেখো এখানে কোথায় কোন কোন সাগর যুক্ত হয়? ভূমধ্যসাগর আর লোহিত সাগর সংযোগ। আর ইউরোপের আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য অত্যন্ত সুবিধা হয়েছে। ঠিক আছে, তারপর লাইন বলছে খুব ইম্পর্টেন্ট, দাগ দিলাম। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনেককাল হতে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? ঠিক আছে, দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদি ব্যবহারের 100 বছর আগে পর্যন্ত তা সমস্ত ভারত হতে যেত। ঠিক আছে, দেখো যখন স্বামীবন্ধ এই তোমার প্রবন্ধটা লিখছিল তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন ছিল। তার থেকেও বলছে 100 বছর আগের ঘটনা বলছে। সেই সময় কিন্তু দেখো কতগুলো জিনিস পড়লো, সব কোথা থেকে যেত? সব ভারতবর্ষ থেকে সব কিন্তু সব দেশ আমদানি করতো। ওই জন্য বলছে দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদি 100 বছর আগে পর্যন্ত ছিল তা সমস্ত ভারতবর্ষে হতে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা, কিংখা ইত্যাদি এদেশের মতো আর কোথাও হতো না। যে রেশমি কাপড়গুলো ঠিক আছে, তোমার হচ্ছে এত ভালো কাপড় পৃথিবীর কোথাও তৈরি হতো না, সেটাই বলছে দেখো ভারতবর্ষে। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জয়ফল, জয়ত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ। এখনও কিন্তু প্রচুর মশলা ভারতবর্ষ থেকে আমদানি করে বিভিন্ন দেশ। তাই এখান থেকেই সব মশলা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছাতো। কত উন্নত ছিল আগে, মানে কত এগিয়ে ছিল ভারতবর্ষ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে। এই বাণিজ্যের দুটি প্রধান ধারা চলতো, একটি ডাঙ্গা পথে আফগানি ইরানি দেশ হয়ে, মানে দুই পথে দুই দিয়ে ব্যবস্থা হতো, একটা স্থলপথ দিয়ে একটা হচ্ছে জলপথ দিয়ে। আর স্থলপথ দিয়ে হতো আফগানি ইরানি দিয়ে, আফগানিস্তান আর ইরান দিয়ে হতো, আর একটা জলপথ সুয়েজ বন্দর রেড সি হয়ে। ঠিক আছে, সিকান্দর শাহ ইরান বিজয়ের পর নিয়াকুশ নামক সেনাপতি জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তায় দেখতে পাঠান। ঠিক আছে, আজকে আমি এইটুকুটাই বুঝাচ্ছি। ঠিক আছে, তারপরে এরপরের দিন আমি বাদ বাকিটা বুঝাবো। আর বেশি নয়, অল্প আছে, বুঝে দেখলে অনেক, মানে এটা বুঝে দেখলে আমাকে একটু ক্লাস করতে হবে 4টা থেকে। ওই জন্য আমি আজকে এই পর্যন্ত বুঝালাম। তো তোমাদের আমি বলে রাখি শেষে গিয়ে, তোমাদের কিন্তু যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে টেক্সটটাকে যত ভালো করে পড়বে তত ভালো। কিন্তু কি বলতো, শর্ট কোশ্চিন বলো, ওয়ার্ড কোশ্চিন বলো, সব কিছুর অ্যান্সার করতে হবে। বিশেষ করে বাংলাতে টেক্সটটাকে যত ভালো করে পড়বে তত ভালো অ্যান্সার করতে হবে। সে শর্ট কোশ্চিন হোক আর ওয়ার্ড কোশ্চিন হোক, সে যেখান থেকে কোশ্চিন করুক, এই বাংলা টেক্সটের মধ্যে থেকে কোশ্চিন করতে হবে। ঠিক আছে, আর তোমার ইতিহাস বলো বা এডুকেশন বলো, এগুলো টেক্সট বড় বড় থাকে, ওরকম বড় বড় নেই, ছোটো ছোটো গল্প আছে, প্রবন্ধ আছে, কবিতা আছে। এগুলোকে যদি তুমি ভালো করে রিডিং দিয়ে ভালো করে মুখস্থ মতন করে যদি পড়ে নাও, টেক্সটটাকে একদম 4বার 5বার থরলি পড়বা, একদম বুঝে। ঠিক আছে, যেখানে বুঝতে পারলাম সেটা আমি তো আছি, সে স্যারকে বলে, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারলাম, আমি বুঝিয়ে দেবো। তো টেক্সটটাকে যত ভালো করে পড়বে তত দেবে অ্যান্সার তোমার ভালো পারছো। তাহলে কিন্তু বাংলাতে 80 বা 90 বা কোনো ব্যাপারে খুবই সহজ বাংলাতে 80 বা 90 পাওয়া। বুঝেছ? আজকে থাক এই পর্যন্ত, বাদ বাকিটা আমি এরপরের দিন বোঝাবো।